ইমেজটা না আমি ঠিক ক্লিয়ার চাই না, বুঝলে? এটা তো লোককথা, তারপরে একটু ইতিহাস জড়িয়ে আছে, একটু মিথ রয়েছে। দর্শকদের এটাই বলবো, 25শে ডিসেম্বর থেকে তোমাদের হাতে তুলে দিলাম মহাপ্রভু চৈতন্য। তুমি নিজেই দেখো, কথা বলতে পারছো না, মানে বুঝতেই পারছো কতটা কি অনুভূতি। ইতিহাস মানেই তো মুছে যায়। মানে সিচুয়েশনটা ঠিক কি ক্রিয়েট হয়েছিল তোমার জন্য, কতটা স্পেশাল? তুমি নিজেই দেখো, কথা বলতে পারছো না, মানে বুঝতেই পারছো কতটা কি অনুভূতি আমাদের শুটিং করতে গিয়ে হয়েছে। আর কি বলবো, মানে আমার তো যেটা এক্সপিরিয়েন্স হচ্ছে সবসময় এটাই মনে হয়েছে যে ভগবান আমাদেরকে ঘিরে সবসময় প্রতি মুহূর্তে যে আছে সেটা আবার করে প্রমাণ করে দেওয়া। এবং মহাপ্রভুর যে বাণী শেষে যে ডায়লগটা দিয়ে শেষ হলো, আমি বাণীই বলবো, ডায়লগ বলবো না, দিব্য যেভাবে বলছে যে যুদ্ধ কোনো পথ নয়, যুদ্ধই কোনো সমাধান নয়, আমার মনে হয় সেটা এখন এই সময়ে দাঁড়িয়ে ভীষণ রেলিভেন্ট একটা কথা, ভীষণ রেলিভেন্ট একটা সাবজেক্ট। আর দিদি, বাংলা সিনেমা এইভাবে পুরী জগন্নাথ দেবের ওখানে গিয়ে শুটিং করে এবং একটা বড় একটা জার্নি ছিল, সেখানেও এক্সপিরিয়েন্সটা কেমন ছিল যদি বলো? এটা তো একটা ইতিহাস, কখনোই কোনো শুটিং কেন, সকলে এটাই বলে যে পুরী ধাম, মানে পুরীর ধ্বজা মানুষ দেখতে পায় না, ওখানে পাও রাখতে পারে না যতক্ষণ না জগন্নাথের ইচ্ছে থাকে। সো সেই জায়গায় আমরা মন্দিরে গিয়ে নিজেদের অভিনয় প্রদর্শন করতে পেরেছি, নিজেরা সকলে প্রত্যেকে নিজেদের কাজ দেখাতে পেরেছি, এটার থেকে বড় পাওয়া আর কি হতে পারে। এবং আজকে ট্রেলার লঞ্চে সবারই চোখে মোটামুটি জল ছিল, তো আমি দেখতে পাচ্ছি তোমাদেরও ভয়েস চোখড করে যাচ্ছে, যেটা মানে একেবারেই আমাদের ঠিক এরকমই সকলের। আমরা তো আরোই ইমোশনাল, কারণ আমরা কাজ করতে গিয়ে মানে জানি আমরা নিজেরা কতটা কি ফেস করেছি, কি অনুভব করেছি সবটা জানি, এবং যখন দেখছি পর্দায় তখন আরও বেশি ওগুলো ফিল করতে পারছি। 25শে ডিসেম্বর ছবিটা আসছে, দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে? দর্শকদের এটাই বলবো, 25শে ডিসেম্বর থেকে তোমাদের হাতে তুলে দিলাম মহাপ্রভু চৈতন্য। আমার রিয়াকশন, মানে আমি তো সবার রিয়াকশনের জন্য ওয়েট করছি, এটাই আমার রিয়াকশন। এখনও যাইনি, ইন্টারনেটে যাব, গিয়ে চেক করবো। এখানে তো মানুষ খুবই ভালোবেসেছে। সেটা আরেকটা যেটা বিষয়, বিশেষ করে এই সময়টা দাঁড়িয়ে ইয়াং জেনারেশন যখন অতিরিক্ত টেকনোলজি নিয়ে ইনভলভ হয়ে পড়েছে, তখন কি মনে হচ্ছে যে এই গৌরাঙ্গের আমরা অনেক কিছু জানি যেগুলো রহস্যের সমাধান হয়নি, সেগুলো তুলে ধরা হয়েছে এখানে কিছু কিছু। ইয়াং জেনারেশন কতটা রিলেট করতে পারে বলে তোমার মনে হয়? তিনটে সময়কালের গল্প, তিনটে সময়কালের মাধ্যমে একটা গল্প, সেখানে 2025-এরও গল্প একটা আছে, 19বিংশ শতাব্দীর গল্প আছে। আমার মনে হয় ট্রেলার দেখে যেই অডিয়েন্স বেস, একটু ইতিহাস, একটু সম্পর্ক, একটু ঈশ্বর প্রেম, আবার একই দিকে অন্যদিকে সেই সময় রাজনৈতিক পটভূমিকা, সব কিছু মিলিয়ে একটা গল্পটা, তো আমার মনে হয় মানুষ ইন্টারেস্ট পাবে। এবং এখানে কি অন্তর্ধানের যে মূল রহস্যটা, ওটা কি তুলে ধরা হয়েছে? সেটা তো হলে গিয়ে দেখতে হবে, যদি বলে যায় আপনি তো দেখতে যাবেন। এবং আজকে তো মোটামুটি সবারই চোখে জল, সেটা নিয়ে কি বলবে যে এতটা মানে সব চরিত্রগুলোই যেন জীবন্ত? চোখে জল ভালো লক্ষণ, চোখে জল মানে মানুষকে ছুঁচ্ছে, সো অবভিয়াসলি ইটস গ্রেট। শ্রীদা বলো। শ্রীদা, গিরিশ ঘোষের নিমাই সন্ন্যাসীকে বিনোদিনী রূপ দিয়েছিলেন মঞ্চে, এবং শিষ্যকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের সামনে অজান্তে হাজির করেছিলেন গুরু। পতিতার মুক্তির দরজা খুলে গেছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে ধর্মীয় সমাজের পচা গলা রাজনীতিকে তুলে ধরতেই চৈতন্য হত্যা বা মৃত্যু রহস্যকে আপনি বিনোদিনীর মধ্য দিয়ে খুঁজলেন কেন? শুধু বিনোদিনীর মধ্যে দিয়ে খুঁজিনি, তিনটে শতকের গল্প, তিনটে আলাদা যুগ, তাই জন্য অবভিয়াসলি তিনজন আলাদা চৈতন্য, সো তিনজনের মাধ্যমে গল্পটা বলা। প্রত্যেকটা যুগের নিজস্ব কিছু ডাইনামিক্স থাকে, কিছু সমীকরণ থাকে, কিছু পটভূমিকা থাকে, যেগুলো একটা মূল নদীর স্রোতের সঙ্গে যেরকম ছোট ছোট নদী থাকে, সে মূল গল্পের সঙ্গে ছোট কিছু গল্পের স্রোতের মতো মিশে গেছে, এবং সেটাই নন লিনিয়ার স্টোরি টেলিংয়ের ইউএসপি। ট্রেলারটা আমি দেখেছি আগে, কিন্তু সবার সামনে বসে বড় স্ক্রিনে দেখার এক্সপিরিয়েন্সটা আলাদা। প্রথমবার দেখার পর একটুখানি, মানে এতবার দেখা আমরা করেছি,
তারপরে এটা হালকা চোখের কোণে আমি দেখলাম সবারই মনে হয়েছে, এবং সামনে কবির সুমন বসেছিলেন, ওনার সঙ্গে আমার প্রথমবার সামনাসামনি দেখা, অন্যরকম এক্সপিরিয়েন্স। গানটা এরকম ভালো, এই গানটা শুনলে বোধহয় সবার মন খারাপ হয়। ছবিতে কীরকমভাবে আসছে সেটা না হয় নাই বললাম, তো ওনার রিয়াকশানটা আমি শুনতে পাচ্ছিলাম। তো অ্যাজ আ পার্ট অফ দিস ফিল্ম শুনতে ভালো লাগছে যে রিয়াকশান এত সুন্দর। আমি জানি না তোমাদের কেমন লেগেছে, তোমরা দেখেছো, কেমন লেগেছে? ভালো। হোপফুলি সবাই দেখবে। তোমার জেনারেশনে যদি একটু বলো, আমার জেনারেশন মানে আমার সময়টা এখনকার সময়, 2025 ধরে নাও বা 2020 থেকে 25-এর মধ্যে, এই সময় দাঁড়িয়ে একজন আমার বয়সী মেয়ে, ইয়াং, যে চেষ্টা করছে চৈতন্যদেবকে নিয়ে একটা সিনেমা বানানোর, এবং একজন খুবই পপুলার ফেসকে নিয়ে বানানোর, চৈতন্যদেবের জীবন নিয়ে একটা ছবি, সেটা করতে গিয়ে ওর মাধ্যমে কতটা চৈতন্যদেব, কীভাবে চৈতন্যদেবকে দেখানো হয়েছে সেটা সিনেমায় আছে আর কি। এই মেয়েটা টিপিক্যালি ডিরেক্টর বলতে আমরা ভাবি না ভীষণ কাঁপিয়ে দেওয়ার মতন একটা চরিত্র করবে, এরকম নয়। আমার এটা ভালো লেগেছে, ভীষণ লেয়ার্ড একটা চরিত্র। ওর ফ্লোরে যতটা অথরিটেটিভ আর কি, যতটাই মানে ততটাই সফট, আবার ততখানি বাইরে পার্সোনাল লাইফে ভীষণ ভালনারেবল মেয়েটা। তো এই আমার মনে হয় যে ভীষণ লেয়ার্ড একটা চরিত্র, হোপফুলি লোকজন রিলেট করতে পারবে। হ্যাঁ, আমরা আজকে ট্রেলারটা প্রথম দেখলাম, কিন্তু আড়ার থেকে এর আগে 2-3 বার দেখেছি ট্রেলারটা। কতবার আমাকে খোটা শুনতে হবে এটা আমি জানি না। না আমি এক্সাইটমেন্টে চটে দেখি। তোমরা বলো তোমাদের ট্রেলারটা কিরকম লাগলো? কেমন লাগলো? ভালো লেগেছে। অসাধারণ লেগেছে তো। আর কি অ্যাক্টিং করেছে সত্যি অসাধারণ। স্ক্রিপ্টটা পেক তোমার কতটা প্রস্তুতি নিতে হয়েছে স্ক্রিপ্টটা? দেখো, স্ক্রিপ্ট প্রচণ্ড হেল্প করেছে, যেভাবে শিবাশিসা যেভাবে এটা সাজিয়েছেন, এবং সৃজিতদা যেভাবে আমাদের হেল্প করেছেন, বিশেষ করে যার নাম না বললেই নয়, আমাদের প্রডিউসার রানাদা, তার সাথে এসবিএফও ডেফিনেটলি আছে। রানাদা হচ্ছে জগন্নাথ, নীলমণি, মহাপ্রভু, এনাদের ব্যাপারে রানাদাকে যদি ইনসাইক্লোপিডিয়া বলা হয় তাহলে কম বলা হবে, তার কারণ ইনসাইক্লোপিডিয়া আমরা যেগুলো জানবো না বা খুঁজে পাবো না জগন্নাথ প্রভুর ব্যাপারে বা মহাপ্রভুর ব্যাপারে, সেগুলো রানাদা বলে দিতে পারবে। রানাদার জন্মস্থান নবদ্বীপ মায়াপুর, সেখানে সে জন্মেছে, এবং ছোটোবেলা থেকে সেও স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড, এবং হিসেব মতো সে রিসার্চ করেছে এই জিনিসটা নিয়ে। তো আমাদের যখনই, আমার মনে হয় ওরা দুজনেই তাই, যখনই আমাদের কোনো এই ছবিটা নিয়ে কোনো প্রশ্ন ছিল যে আমাকে বলো, এটা বলো যে এই জায়গাটা এরকম কী করে হবে বা ওটা কী করে করবো, আমরা সবার আগে কিন্তু রানাদাকেই, আমার মনে হয় রানাদা আর সৃজিতদাকেই আমরা বারবার বিরক্ত করেছি, প্রচুর বিরক্ত করেছি। এবং আমি পার্সোনালি যদি আমার কথা বলি, তাহলে ইনিশিয়ালি আমার একটা ভয় ছিল, এবং আমার মনে হয় সেই ভয় থাকারই স্বাভাবিক, কারণ এটা আমার প্রথম ছবি, এবং সেই প্রথম ছবিতে এরকম এত ভারী ক্যারেক্টার, মানে আমার কাছে ক্যারেক্টারটা একটু টাফ ছিল। আমার প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল, আমার বডি ওয়েট কমানো, অনেকটা ওয়েট কমানো, তার জন্য সময় কম ছিল, এবং মেন্টালি নিজেকে প্রস্তুত করা, ওই স্ক্রিপ্টের সাথে নিজেকে আর কি বয়ে নিয়ে চলা, এবং তার সাথে ধারাবাহিকের একসাথে আমাদের অনুরাগের ছোঁয়া শুটিং চলছিল, সেই সময় অনুরাগের ছোঁয়া চলছিল। তো সব কিছু একসাথে প্রথম ম্যানেজ করতে, এবং নিজের ডায়েটটা চেঞ্জ করা, হ্যাবিট চেঞ্জ করা, এক্সারসাইজ প্যাটার্ন চেঞ্জ করা, সব কিছু না মানে একবারে হঠাৎ করে করাতে আমার প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু অ্যাডজাস্টমেন্টে একটু প্রবলেম হয়েছিল। আমার মাথায় অনেক কিছু চলছিল, যে আমার সামনে আমি ফ্লোরে গেলে শুভশ্রী গাঙ্গুলি দাঁড়িয়ে থাকবেন, আমার সামনে আমি ফ্লোরে গেলে প্রাপ্ত বসু দাঁড়িয়ে থাকবেন, আমি ফ্লোরে গেলে ঈশাদি দাঁড়িয়ে থাকবে, আমি ফ্লোরে গেলে সৃজিত মুখার্জি দাঁড়িয়ে থাকবে। আমার এটা জীবনের প্রথম ছবি, আমি ছবির ক্যামেরা জীবনে প্রথম ফেস করব। হ্যাঁ, আমাকে চৈতন্যদেবের ভূমিকা অভিনয় করতে হবে, আমাকে এতটা রোগা হতে হবে, আমাকে তার সাথে দিনে 14 ঘন্টার এই শুটিংটা করতে হবে, আমাকে ওই টাইমটা ওইটুকুই খেতে হবে, আমাকে ওইখানে গিয়ে এক্সারসাইজ করতে হবে এই টাইমটা। তো আমার প্রথম 2 সপ্তাহ একটুখানি ব্যালেন্সে একটুখানি সমস্যা হচ্ছিল, আমি একটু কনফিউজ ছিলাম। তার মধ্যে আমি শ্রী চৈতন্যদেবকে নিয়ে আমার যতটুকু যা মানে সম্ভব হয়েছে, আমি একটা স্টাডি করেছি, একটা বেসিক স্টাডি যেটুকু ছবির জন্য করা দরকার সেটুকু আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। তাতে বহু অজানা তথ্য আমি জানতে পেরেছি, এবং সেটা শুধু ছবিতে না, আমার সারা জীবন কাজে লাগবে বলে আমি মনে করছি। প্রথম সৃজিতদার সাথে কাজ, হ্যাঁ মানে 6 বছর আগে একবার লহগৌরাঙ্গ হওয়ার কথা ছিল, তখন কোনো কারণে হয়নি, তো তখন একবার ইন্ট্রোডিউস করানো হয়েছিল।
তো তখনও আমার যে ভয়টা কাজ করেছিল ভেতরে মানে এই বছর যখন ইন্ট্রোডিউস করালো আবার শ্রীজিৎদার সাথে, সেই ভয়টাই কাজ করছিল যে কি বলবে। শ্রীজিৎদা প্রথম দেখেই বলছে হ্যাঁ কেন করতে পারবে না, জাস্ট এইরকম একটা ডায়লগ বলেছিলেন উনি। তো আমার মানে ফ্লোরে গিয়ে মানে রীতিমতো গুজবাম্পস হচ্ছিল, মানে গায়ে কাটা দিচ্ছিল। মানে এত সুন্দর পরিবেশনটা করা হয়েছিল, মানে ওখানে ঘর বাড়ি যেগুলো আমাদের সেট করা হয়েছিল, মানে তোমরা যখন মুভিটা দেখবে তখন ওটা বুঝতেই পারবে না যে এখানে সেই সেটগুলো রিক্রিয়েট করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আমরা সেই যুগে বাস করছি, মানে সেই ফিলিংটা, মানে তখনকার লোকজন কীরকমভাবে হাঁটাচলা করতো, কথা বলতো। যত বলছে আমার গলা কাঁপছে এবং আমি আরও ইমোশনাল হয়ে পড়ছি, কারণ আমি আগেও বিষ্ণুপ্রিয়ার ক্যারেক্টারটার সাথে জড়িত ছিলাম, এখনও করছি। তো এটা আমি বেশি কথা বললে আরও চোখ টোক দিয়ে জল বেরিয়ে যাবে, তো এটা আমি বেশি বলবো না। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। শ্রীজিৎদা মানে প্রত্যেকটা মানে একটা চোখের তাকানো থেকে শুরু করে হাতটা কীভাবে নাড়াবো, কীভাবে রাখবো, সব কিছু উনি বলে দিয়েছেন, যাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। প্রথম ছবি, প্রথম ভিডিও। আর শ্রীজিৎদা, প্রথমে আমি একটা কথা বলি, যেটা এই ছবিটা আমার করার কথা ছিল না। আমি একটা অন্য ছবির আলোচনায় প্রসঙ্গে নিয়ে আসতাম, অন্য একটা ছবি সিনেমা। তো এইটা না আমার কাছে খুবই কম। হুট করে যখন আমাকে ফোন করা হয় শ্রীজিৎদা রানাদা দুজনে মিলে আমাকে দেখে, ওই ছবিটার কথা পরে বলছি, তার আগে বলছিল গৌরাঙ্গের নাম রে বলছি জানিস তো? হ্যাঁ জানি তো। আর তখন তো অলরেডি স্ক্রিপ্ট লেখা চলছে, মানে অনেক দিন আগে থেকেই চলছে, অনেক বছর আগে থেকে, তখন ডান প্রায় অনেকটাই সবটাই। তখন আমি জানি তো, বলছে সেটাই লক্ষ্মীপ্রিয়া করবি, আমরা তোকে ভেবেছি রিভিউ করবো ওটা দিয়ে। তো আর আরেকটা কথা বলে রাখি, আরেকটা যে ছবি করার কথা চলছিল সেটাও আমার ওর সাথেই করার কথা চলছিল। তো এবার যাই হোক, খবর বললো যে এখানেও দিব্যই থাকছে গৌরাঙ্গ, তুই ওরই স্ত্রী লক্ষ্মীপ্রিয়া। তো বললাম যে হ্যাঁ, মানে মানে বিষয়টা খুবই হঠাৎ করে হয়েছে আমার কাছে, আর সবটাই খুব তাড়াতাড়ি হয়েছে। মানে কথা হয়েছে, ফাইনাল হয়েছে, লুক সেট হয়েছে, তার মধ্যে শুটিং করেছি, স্ক্রিপ্ট পড়েছি, আর আমাদের রিহার্সালে ডেকেছিল আমাদের আলাদা করে, যখন থিয়েটারের পোর্শন রিহার্সাল হতো আমাদের ওখানেও ডাকা হতো। তো পুরোটা না আমার মনে হয় এটা, যেহেতু এটা ঈশ্বরকে নিয়ে একটা ছবি, এটা তো একটা ইমোশন, তো ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকের সাথে ছিল বলেই আমরা এই ছবিটার পার্ট হতে পেরেছি, এটা আমার মনে হয়। আর সবসময় আমরা যে কোনো কাজ শুরু করার আগে পুজো করি, পুজোটা মনে হয় আমাদের যে কোনো শুরুর আগে, যে পুজো করলে পুরো কি বলবো, যাত্রাপথটা ভালো হবে, কাজটা শুভ হবে। তো সেখানে আমার সিনেমার জগতে পদার্পণ এরকম একটা ঠাকুরের ছবি দিয়ে, যেখানে আমি লক্ষ্মীপ্রিয়া, এটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে একটা ব্লেসিং, এবং আমি মনে করি আমি ব্লেসড। ঈশ্বরের একটা ছবি দিয়ে আমি শুরু করছি আমার সিনেমার ক্যারিয়ার। সত্যি এটা প্রচণ্ড ভাগ্যের ব্যাপার। আর তোমরা দেখলেই যে ট্রেলারে আমাদের ইভেন আমাদের একটা গানও আছে, গানটা এখনও রিলিজ হয়নি, রানাদা বলেছে ওটা সবার লাস্টে করবে, কারণ গানটা অরিজিৎ সিং গেয়েছে, আর সবার লাস্টে ওটা বুম হবে আর কি। যাই হোক, নতুনরা তো খুবই অ্যাকসেপ্ট করবে আমার এই ছবিটা, মনে হচ্ছে শ্রীজিতের এই ছবি, ওর লেখা, ও নির্দেশনা ভালো লাগবে এই কারণে, তার কারণ হচ্ছে এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল দিক, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানে রয়েছে, যে এটা সব ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিলেমিশে থাকা, এবং যেটা নিমাই সন্ন্যাসী প্রচার করেছিলেন যে কর্মই ধর্ম, এবং সব মানুষের, উনি জাতিভেদ মানতেন না। এটা একটা দর্শনের দিক, এবং তার কথা এত বছর বাদে ভারতবর্ষের যে ধর্মীয় হানাহানি এখন আমরা দেখতে পাচ্ছি, সেই সময় বেশি প্রযোজ্য হচ্ছে, বেশি কথাগুলো ওনার জাস্টিফাইড লাগছে। এটা যেমন দার্শনিক দিক এই ছবির। আর একটা দিক হচ্ছে যে এই ছবির মধ্যে কিন্তু একটা রহস্য আছে। বাঙালি মাত্রই জানে যে নিমাই সন্ন্যাসীর মৃত্যু নিয়ে নানা ধরনের কথন আছে, নিশ্চিতভাবে এখনও কেউ জানে না যে তার শেষ পরিণতি কী হয়েছিল। ফলে একটা বিরাট যে জার্নি এখানে আমরা 500 বছরের বেশি সময় ধরে 1486-তে শুরু হচ্ছে এবং 2025-এ এসে যে থামছে, এই জার্নিটার মধ্যে কিন্তু এত বড় স্প্যানের একটা ছবি, নানা সময়ে নানা চরিত্রে আমাকে অভিনয় করতে হয়েছে। এটাতে 3টে ফেজে যেহেতু আমি আছি, কিন্তু আমি বলছি, তুমি যেটা বললে যে নতুন যারা অল্প বয়সী, যাদের বয়স 18 থেকে 25, 30,
তাদের কাছে কিন্তু এই রহস্যটাও মানে এটা মৃত্যু না হত্যা এটাও যেমন তারা জানতে চাইবে, সেই সঙ্গে যদি দার্শনিক দিক যেটা সৃজিত এই গল্পে নিয়ে এসেছে, রানা এবং শ্রীকান্তা, মণি, এরা সবাই আছে, আরও সবাই আছেন, আমি সবার নাম করতে গেলে একটা বিরাট লিস্ট হবে, কিন্তু তাদের উদ্দেশ্য তো ছিল যে এই যে আজকে সারা ভারতবর্ষে যে জিনিসটা আমরা দেখছি, আমাদের রাজ্যে কম কিন্তু অন্য রাজ্যেও আছে, একটা ধর্মীয় হিংস্রতা, সেখানে নিমাই কিন্তু তার বদলে প্রেমের প্রচার করেছে। তো ভালোবাসাটা যদি এখান থেকে আসে না, অনেক বাধা সরে যায়, সেই জন্যে আমার মনে হয় আজকের দর্শক এটা খুবই গ্রহণ করবে। রাজনীতিবিদরা অভিনয় করছেন, অভিনেতাদের রাজনীতিতে দেখেছি, এরপর কুণাল দা হোক, আপনি, মদন দা, সকলেই অভিনয় জগতে, এটা নিয়ে কি বলবেন? এটা সুন্দর, বেশ। আমি এরকমভাবে দেখি কোনো অভিনেতা যখন রাজনীতির ময়দানে নামেন তখন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই নেন। আবার কেউ একজন রাজনীতি করে, সে যখন অভিনয় করতে আসে তখন তার রাজনৈতিক সত্তাকে বাদ দিয়েই আসে। যদি তার অভিনয় মনন না থাকে, শত চেষ্টা করেও তিনি অভিনয়টা করতে পারবেন না। তাহলে তো সব রাজনীতিবিদরাই অভিনয় করতেন, কিংবা সব অভিনেতারাই রাজনীতিবিদ হতেন, সেটা হয় না। যারা রাজ চক্রবর্তী খুব বিখ্যাত পরিচালক, কিন্তু যখন বিধায়ক হিসাবে কাজ করেন তিনি বিধায়কের মতোই কাজটা করেন, তখন তিনি চলচ্চিত্র পরিচালক থাকেন না। ঠিক তেমনি পার্থভৌমিক যখন এখানে অভিনয় করতে আসে তখন অভিনয়টাকে মননে নিয়ে আসে, তার মাথায় থাকে না তিনি একজন